আমি তো সাবধানে তো আসলে তো সাবধানে থাকা উচিত। স্টার্ট দিয়েছো নাকি? 1 ঘন্টা, তার একটু বেশি। আচ্ছা 7টা একটু পরে হবে রে। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দুঃখিত আমি তোমাদের আগের ক্লাসটি নিতে পারিনি, আমি একটু অসুস্থ থাকার কারণে ক্লাসটা আমাকে ক্যান্সেল করতে হয়েছিল। সো আজকে আমরা সেই অর্থনীতি দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় জনসংখ্যার অধ্যায়টা আমরা পড়ব আজকে, ঠিক আছে? অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছো কিনা এটা একটু জানাবা। আর হ্যাঁ, একটু জলদি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা তোমাদের? অনেক দিন হয় তোমাদের সাথে দেখা নাই। আদিবা, আনিশা, সেলিনা, মাহিরা, আচ্ছা আদিবা মাহিরা একই, তুবা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ মুরসালিন, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কথা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে আমরা একটু শুরু করে দিই আজকে পড়া। ওকে, আচ্ছা। তো দেখো, আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রে শুধুমাত্র প্রথম অধ্যায়টা পড়িয়েছিলাম, দ্বিতীয় অধ্যায় পড়ি নেই, তৃতীয় অধ্যায় পড়ি নাই। বাট দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ আসে, তৃতীয় অধ্যায় থেকে একটা সিকিউ আসে, 4র্থ অধ্যায় থেকেও একটা সিকিউ আসে। এখান থেকে এমসিকিউ এর পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে? এমসিকিউ মোটামুটি ভালোই আসে। সো এই কারণে আজকে আমরা কি করব, আমরা আগে 4র্থ অধ্যায়টা করবো, কারণ এগুলো হচ্ছে ইজি। 4র্থ অধ্যায়টা ইজি বলতে কি, একটু পড়ানোর জিনিস আছে, যে কিছুটা সূত্র, বহির্গমন, বহিরাগমন, তারপর হচ্ছে জনসংখ্যা তত্ত্ব, বিভিন্ন এইসব রিলেটেড অনেক কিছু আছে। আর এখানে সিলেক্টেড কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসে। সো আমরা যদি এটা ওইভাবে পড়ে নিই, পুরো অধ্যায় পড়ার থেকে আমাদের অতটুকু পড়লে আমাদের এনাফ, ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো। এটা পিডিএফে আমি আজকে যেটা পড়াচ্ছি তোমাদেরকে সেটা পিডিএফই পড়াচ্ছি। সো পিডিএফটা এটাই তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি বলবো পিডিএফের থেকে, আমি পিডিএফটা সাজেস্ট করি না সবসময়, বাট পিডিএফ কারণ কি, তোমরা পড়বা না, পিডিএফ দেখে মানুষ ম্যাক্সিমামই পড়ে না, নিয়ে রেখে দেয়। তো আমার তাতে ভালো হয় কি, তুমি আমার সাথে ক্লাসটা করো, আমি যেগুলো পড়াচ্ছি যদি কোনো কিছু নোট করতে বলি সেটা নোট করে নিবা। তো আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায় পড়াইতাম, বাট তোমরা যেহেতু বলছো যে ভাইয়া টেস্ট পরীক্ষা আছে, এইটা সেইটা, আমাদের সমস্যা হচ্ছে আপনি দ্বিতীয় পত্র পড়ান। সো এই কারণে এটা নিয়ে আসা, ঠিক আছে? কারণ আমরা এর আগের দিন দ্বিতীয় পত্রে মানে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়ছি, তৃতীয় অধ্যায় আমাদের হয়ে গেছে। তো এই জন্য 4র্থ অধ্যায়টা আমাদের জন্য ইজি হইতো, বাট তোমরা বলছো যার কারণে আমাকে এটা পড়াতে হচ্ছে এখন, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, জনসংখ্যার পরিমাপ, এখান থেকে কোনো ধরনের তোমার সিকিউ আসে না, ঠিক আছে? এখানে দুই ধরনের জনসংখ্যার তত্ত্ব আছে, দুইটা, একটা হচ্ছে ম্যালথাস আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব একটা, কাম্য জনসংখ্যা তত্ত্ব আর একটা। তো কাম্য জনসংখ্যা তত্ত্ব কি আর ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব কি, এই রিলেটেড আমাদের সিকিউ এসে থাকে। এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ আসার মতো। আর খুব সহজ যদি কেউ প্রশ্ন করতে চায়, কোনো স্যার মানে তার দিলদরি অনেক বড় হয়, খুবই দয়াশীল হয়, দয়া মানে বলে না এরকম, তো দয়ালু হইলে তিনি এইসব রিলেটেড কোয়েশ্চেন করতেই পারে। তো আমরা একটু জাস্ট পড়বো কিসের জন্য, আমরা এটা পড়বো হচ্ছে সিকিউ এর মানে এমসিকিউ এর জন্য পড়বো। ওকে, আচ্ছা। তো জনসংখ্যার পরিমাপটা কি? জনসংখ্যার পরিমাপ বলতে বোঝাচ্ছে পুরো আমাদের বাংলাদেশ, ধরো আমাদের বাংলাদেশে একটা মোট আয়তন আছে, এই মোট আয়তনে মোট একটা জনসংখ্যা আছে। তো এই জিনিসটা হচ্ছে জনসংখ্যা। বাট যখন আমরা ঘনত্ব হিসাব করব, ঘনত্ব কিরকম, ধরো এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এই বক্সে কয়টা, 4টা দিলাম, ঠিক আছে? তো 4 জন এখানে, এখানে আরেকটা এরিয়া, ঠিক আছে, বর্গাকৃতি আমরা ধরে নিলাম। তো এইখানে আবার মানুষের সংখ্যাগুলো হচ্ছে এরকম। তো তুমি বলো তো কোনটাতে ঘনত্ব বেশি হবে? ভাইয়া এটা তো ফাঁকা ফাঁকা জায়গা বেশি, সো এটা কি, এটা হচ্ছে কি, ঘনত্বটা কম ছিল। আর এখানে দেখো মানুষগুলো কত বেশি, ধরো আরও আছে। তার মানে যেখানে মানুষ অতিরিক্ত বসবাস করে সেখানে ঘনত্ব বেশি হবে, যেখানে কম বসবাস করবে সেখানে কম হবে। তো এটাই বুঝাইছে যে জনসংখ্যার ঘনত্বটা আমাদের দেশে কত, এটা বের করো। তো এটা হচ্ছে সব জায়গায় যে এই পরিমাণ মানুষ বসবাস করে এটা বুঝায় নেই। যেমন আমাদের ঢাকা শহরেই, শুধুমাত্র ঢাকা শহর বলছি, ঢাকা বিভাগ বলি নেই, ঢাকা শহরে +2 কোটি মানুষ বসবাস করে, ঠিক আছে? +2 কোটি,
বোঝা গেছে? তার মানে 2 কোটির মানুষ আমাদের 16 কোটি বলা হয়, বাট 18 কোটি আমরা ধরে নিতে পারি। তো এই 18 কোটির মধ্যে আমাদের 2 কোটি মানুষ শুধুমাত্র ঢাকা জেলাটাতেই বসবাস করে, ঢাকা বিভাগের কথা বলা হয় নাই, ঠিক আছে? তো এখানে অনেক বেশি মানুষ বসবাস করে। তো এর মানে কি সব জায়গায় এরকম করে? না, ধরো বিভিন্ন উত্তরবঙ্গ, বিভিন্ন গ্রাম, দক্ষিণে, তো এইসব জায়গাগুলো চর এলাকায়, তো এইগুলোতে কিন্তু আবার মানুষ কিন্তু কম বসবাস করে। তো এটা একটা ওভারঅল ধারণা নেওয়ার জন্য আমরা জনসংখ্যার ঘনত্ব বের করে থাকি। তো জনসংখ্যার ঘনত্ব বের করার সূত্রটা হচ্ছে আমাদের যে মোট জনসংখ্যা আছে, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া। তার মানে আমি আমার মোট জনসংখ্যাকে আমার মোট আয়তন দ্বারা ভাগ করব, করে যে অ্যান্সারটা পাবো, যে অ্যান্সারটা আসবে সেইটাই হচ্ছে আমার কি জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব। তো জনসংখ্যার ঘনত্ব আমরা বের করি। এখানে জাস্ট একটু বেসিক কথা বলা ছিল, এটা আমরা দেখলাম না, ঠিক আছে? এই যে জনসংখ্যার ঘনত্বের পরিমাপ, এটা দেখো। ওকে, তো এখানে বলছে জনসংখ্যার ঘনত্ব, তাহলে এখানে একটা সূত্র দেওয়া আছে দেখো। তো এই সূত্রটাই হচ্ছে তোমার মানে এটা এমসিকিউ এর জন্য, এটা একটা এমসিকিউ এর জন্য প্রয়োজন, ঠিক আছে? এমসিকিউ এর জন্য প্রয়োজন। এখানে জনসংখ্যার ঘনত্ব বলতে ডিপি বুঝাচ্ছে। তো ডিপি মানে হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, ডেনসিটি অফ পপুলেশন, ঠিক আছে? আর এই টিপি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে টোটাল পপুলেশন, আর এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে টোটাল এরিয়া, ঠিক আছে? টোটাল পপুলেশন, আর এটা কি টোটাল এরিয়া। পপুলেশন দ্বারা পি দ্বারা পপুলেশন বোঝাচ্ছে। তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা একটা ঘনত্ব বের করে দাও দেখি জনসংখ্যার, তো ধরো আমি কোনো একটা জেলার মানে ঘনত্ব বের করতে বলতেছি। সো আমি তোমাকে বললাম যে জেলাটার আয়তন হচ্ছে টোটাল এরিয়া, এখানে আমি বুঝাচ্ছি যে 18 বর্গ কিলোমিটার, 18 বর্গ কিমি তার কি আয়তন, ঠিক আছে? ওই জায়গাটার আয়তন 18 বর্গ কিমি, আর জনসংখ্যা ওই জায়গাটার মোট জনসংখ্যা ধরো কি বলতে পারি আমরা, ওকে 18 বর্গ কিমি বলছি, আমরা বললাম 36,000। তো এইটার ঘনত্ব কত হবে, ডিপি কত? ডিপি এখানে আবার ডিপি দ্বারা তোমরা তোমাদের প্রোফাইল পিকচারের কথা ভাবিও না। এখানে ডিপি মানে হচ্ছে কি ডেনসিটি অফ পপুলেশন, তাই তো? ডেনসিটি অফ পপুলেশন না করে আরো কোথায় সবাই কই? সবাই তো নাই, আর একটু মেনশন করে দাও, সবাইকে মেনশন করে দাও, ক্লাসটা মিস করবে পরে। বের করতে পারবা এটা? ঘনত্ব কত হবে? এটা তো খুব ইজি একটা জিনিস, যে মোট জনসংখ্যা দ্বারা আমরা মোট জনসংখ্যাকে মোট এরিয়া দিয়ে আর কি হচ্ছে আয়তন দিয়ে ভাগ করে দিব, তো যে মানটা আসবে সেইটাই, ঠিক আছে? তো এটা কত আসবে? হ্যাঁ, ডেনসিটি অফ পপুলেশন তাহলে কত? 2000 আসতেছে। খুব সহজ না তাহলে? মানে তাহলে কি ওই এরিয়া অনুযায়ী 2000 জন বসবাস করতেছে, মানে ঘনত্বটা আসলেই বেশি বোঝাচ্ছে এরকম। ওকে, যেমন এই দেখো জনসংখ্যার ঘনত্ব এখানে বের করতে বলছে। তো জনসংখ্যার ঘনত্ব বের করতে কীরকম বলছে, তোমার হচ্ছে 2019 সালের কথা অনুযায়ী 1,47,000। হ্যাঁ, নাম প্রেজেন্ট করলে ভালো হইতো, এটা আমাদের ভার্সিটিতে হয়, বুঝতে পারছো? আমাদের 5 মার্ক থাকে অ্যাটেন্ডেন্সে, মানে কিছু হোক তোমাকে যাইতেই হবে, না গেলে তোমার 5 মার্ক কাটা, এইরকম। তো এখানে আমি তো ক্লাস করি না তেমন, তো আমাকে 2 দেয় 3 দেয় এইরকম আর কি আমার অবস্থা। তোমাদের নাম প্রেজেন্ট করলে এটা ভালো হইতো, তোমরাও ক্লাস করতে আর কি। হ্যাঁ, অনেক কম উপস্থিতি, অনেক কম। কি তোমরা কি জানো না যে আজকে ক্লাস আছে? তোমরা কি জানো না নাকি? এটা খুবই ইজি, এখানে কিছু বোঝানো নাই তোমাদের। 1 লক্ষ তোমার হচ্ছে কত বলছে, 16 কোটি, মানে এটা দেওয়া দিয়ে দিছে এরকম।
16 কোটি সামথিং, 1,47,570 বর্গ কিলোমিটার। তো এটা তোমার প্রশ্নে উল্লেখ করাই থাকবে, তোমার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো এটা ভাগ করে দেখা গেছে 1103 জন আসছে। তার মানে আমাদের বাংলাদেশের সেই সময় প্রতি বর্গ কিলোমিটারে 1103 জন বসবাস করতো আর কি, এটাই বুঝাইছে। ওকে, আচ্ছা। তো অধ্যায়টা খুবই ছোট, আমরা যতটুকু দরকার ততটুকু দেখাই দিব, কোনো সমস্যা নাই। আর এই রিলেটেড তোমরা হচ্ছে, আচ্ছা এক্সামের পরাপরই, বাহ, আচ্ছা পরে, আচ্ছা হোক। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণগুলো কি কি? তো এই রিলেটেড যে কোশ্চেন আসে, এই রিলেটেড যদি কোশ্চেন আসে, তোমাদের এই জিনিসগুলো ঘুরে ফিরে বলতে হবে যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব মানে জনসংখ্যা বেশি হওয়ার কারণ কি। কারণ হচ্ছে ভূপ্রকৃতি, মানে আমাদের এই এরিয়াটাতে মানুষের হচ্ছে জন্মদানের ক্ষমতাটা বেশি, ঠিক আছে, প্রজননের ক্ষমতাটা বেশি, ঠিক আছে। তারপরে হচ্ছে জলবায়ুটাও সেম ভালো আর কি। জন্ম নিয়ন্ত্রণে অনীহা, মানে বলে থাকে কি যে আল্লাহ তাআলার দান আমরা কেন মানে নিব না, অথবা আমরা কেন নাকচ করব, বিষয়টা এরকম। ভূমির উর্বরতা বেশি হয়, খাদ্য মানে পুষ্টি গুণাগুণ বেশি, তো খাদ্য পুষ্টি গুণাগুণ বেশি হলে শরীরের মানে সক্ষমতাটা বেশি থাকে। তারপর পুত্র সন্তান কামনা, তো এই জিনিসটা তো তোমরা বোঝোই, মানে এই রিলেটেড যে কত মুভিও আছে এটা তো বলা যায় না, তাই না? মানে তোমরা বেশি দূর না, আমাদের নানি দাদির দিকেই দেখিও, ঠিক আছে। আমাদের নানি দাদিরাই দেখবা কি বাচ্চা এক একটা কয়টা করে, মানে আমার কথাই বলি। তো আমার বিষয়টা হচ্ছে আমার নানার, মানে আমার নানা মানে আমার মারা, ঠিক আছে, আম্মু। তো ওই আম্মুরা হচ্ছে 9 ভাই বোন, মাশাল্লাহ, কত, 9 ভাই বোন। তো এখন আমি মাশাল্লাহ বললাম, আবার আলহামদুলিল্লাহ বলতেছি, কারণ আমার আম্মু যে আছে উনি হচ্ছে 9তম, নবম, ঠিক আছে, উনি হচ্ছে কি নবম। তো উনি নবম মানে কি, উনি যদি মানে আমার নানা নানি যদি কোনো ক্রমে যদি বলতো যে না থাক আর বাচ্চা কাচ্চা নিব না, তাহলে আমার আম্মু নাই, আমার আম্মু নাই মানে আমিও নাই, দুনিয়ায় নাই হয়ে যেতাম, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো পুত্র সন্তান কামনা মানে কি, ওনারা মনে করে কি যে বংশের বাতি, বংশের বাতি। তো ওই যে বংশটা ধারাক্রমটাকে বজায় নিয়ে যেতে হবে, দূরে নিয়ে যেতে হবে, তো মেয়ে আসলে তো ওইখানেই অফ হয়ে যায়, মানে আমাদের কালচার হিসাবে। তো ওইটাই বলছে। তো এই জন্য যতক্ষণ না ছেলে সন্তান হবে তুই বাচ্চা নিতে থাক, বিষয়টা হচ্ছে এরকম হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণেও ঘনত্বটা বেশি হয়ে গেছে আমাদের। খাদ্যের শ্বেতসার, একটা জিনিস মাথায় রাখবা, শর্করা জাতীয় খাবারটা খেলে মানুষের ওই জন্মদানের ক্ষমতাটা একটু বেশি থাকে, যেহেতু আমাদের ভাত প্রধান খাবার, সো এই কারণে এটা বুঝাইছে শর্করা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে শিল্পায়ন বেশি হওয়ার কারণে ইনকাম বেশি হচ্ছে। সো তোমার যখন টাকা পয়সা থাকবে তুমি তো সন্তান পালন করতেই পারবা, তো তখন তো তুমি মানে সন্তান কম নেওয়ার চিন্তা ভাবনা করবা না, তাই না? এটাই বুঝাইছে। ভাইয়া আমার মারাও 9 ভাই বোন, দেখছো, এই তো আগেরকার যুগে কি অবস্থা। আর এখন এখন 2-1টার বেশি হয় না, তাই না? মানুষ নেয় না, 2-1টার বেশি বাচ্চা কাচ্চা নিতেই সরকার কি বলে, বারণ করে দেয়, এটাই বুঝায়। বহু বিবাহ, তো এই যে 1-এর থেকে 2 ভালো, 2-এর থেকে 4 ভালো, বিষয়টা এরকম হয়ে গেছে। তো তোমার একটা বউ থাকলে, মানে একটা যাদের বউ ছিল তাদের বাচ্চা কাচ্চা কত 2, 3টা, 4টা হইতো, যখন 2টা হয়েছে তাহলে ডাবল হয়ে যায়, 3টা হলে আরো ট্রিপল হয়ে যাচ্ছে, মানে ধীরে ধীরে বেশি হচ্ছে, একজনের থেকেই অনেক, এটাই বুঝাচ্ছে। জন্ম মৃত্যু হার, আমাদের দেশে বর্তমানে মৃত্যুহারটা কম জন্মহারের তুলনায়, সো এই জন্য জনসংখ্যাটা বেশি হয়ে থাকে। জীবনযাত্রার নিম্নমান, তো জীবনযাত্রার নিম্নমান এটা তো বুঝতেছই, আমাদের হচ্ছে মানে আমরা আমাদের মানে সচেতনতাটা কম আমাদের মাঝে, এটাই বুঝাইছে আর কি। নিরাপত্তা, বাল্যবিবাহ, তো বাল্যবিবাহ দেওয়ার কারণে কি মানে খুব কম বয়সে বাচ্চা কাচ্চা নিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবার চরম দারিদ্র, তো এই চরম দারিদ্র থাকলে কি পালতে পারতেছে না, মেয়েটাকে বিদায় করে দেয় তাড়াতাড়ি, তো এইরকম চিন্তা ভাবনা থাকে অনেকেরই, ঠিক আছে, এটা বাধ্য হয়ে ওনারা করে থাকেন, এটা কিছু বলার নাই। তো এগুলোই হচ্ছে জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণ, এগুলোই ঘুরে ফিরে সব কারণ এগুলোই। তো এগুলো নিয়ে আমাদের আর কিছু বলার নাই। তো তোমাদের যে জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, জনসংখ্যা নির্ধারক সমূহ, অর্থাৎ আমরা যে জনসংখ্যা বাড়ছে না কমছে এটা নির্ধারণ করি, যে নির্ধারণটা কিভাবে করি, সো এটাই বুঝাইছি। দেখো এখানে আছে জন্মহার একটা, মৃত্যুহার একটা, এটা হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। জন্মহার বিষয়টা আলাদা জিনিস, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারটা আলাদা জিনিস, এটা মাথায় রাখিও, পরে একটু পরে কাজে দিবে, দেখতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, নিট অভিবাসন, নিট অভিবাসন, এইখানে নিট অভিবাসনটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। জন্মহার, মৃত্যুহার এগুলো থেকে কোশ্চেন তেমন আমি দেখি না, করে না হয়তো। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, এই জিনিসগুলো। তো বলছে এগুলো হচ্ছে কি প্রধান নির্ধারক, মানে এগুলোর মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকি যে আমাদের জনসংখ্যা কতটুকু হচ্ছে, মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে, অর্থাৎ তার অবস্থানটা আমরা মানে কি করতে পারি, নির্বাচন করতে পারি, নির্ধারণ করতে পারি। ওকে, আচ্ছা।
তো এখন দেখো এসব ছাড়াও রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, দেশের আয়তন, অর্থনৈতিক উন্নতি, জীবনযাত্রার মান, যাতায়াত ব্যবস্থা, শিল্পোন্নয়ন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার জনসংখ্যার নির্ধারক সমূহ। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো জন্মহার। ভাইয়া এখানে তোমাদের এত কিছু দেখার থেকে তোমরা জাস্ট সূত্রগুলো একটু মুখস্থ করবা দয়া করে, ঠিক আছে? সূত্রগুলো সত্য কথা বলতে না পড়লে আমারও মনে থাকে না। বোঝা গেছে? তো আমার তো এখন এগুলো কমই পড়া হচ্ছে, তা আমার এমনিতেও মনে থাকে না এমনিতেই, ঠিক আছে? বাট তোমাদের কতটা কথা বলবো, তোমরা এই জিনিসগুলোর হচ্ছে সূত্রগুলো ভালো করে মনে রাখিও। সূত্রগুলো ভালো করে পড়লেই তোমরা পারবা, আশা করা যায়। তো দেখো কি বলছে, জন্মহারের সূত্রটা কি? নির্দিষ্ট বছরে, আশা করি দেখা যাচ্ছে একটু ছোট করে লেখা, নির্দিষ্ট বছরে, অর্থাৎ তোমাকে একটা সাল বলে দিবে যে এই সালের মধ্যে এতজন জন্মগ্রহণ করছে। তো এগুলো তোমাদের বলাই থাকবে, এগুলো সব দিয়েই দেয়। এগুলো এমন না যে তোমাকে বের করতে হবে অথবা মুখস্থ করে যেতে হবে, এমন কিছু না। তুমি জাস্ট সূত্রটা মনে রাখবা। তো সূত্র কোন জায়গাটা মনে রাখবো ভাইয়া? সূত্রের এই জিনিসটা মনে রাখবা, আর কিছু না ভাইয়া, বাকিটা তুমি বুঝবাই। ঠিক আছে, নির্দিষ্ট বছরের মধ্য সময়, মানে একটা মাঝামাঝি সময়কে স্টেবল ধরা হয়, যে এই সময় জনসংখ্যাটা ব্যালেন্স থাকে। সো ওই জনসংখ্যাটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে কোনটা? ওই বছরে যতজন নতুন নতুন অর্থাৎ নতুনভাবে তোমার কি জন্মগ্রহণ করছে জীবিত শিশু, কত? জীবিত শিশু। মৃত শিশুকে তুমি ধরতে পারবে না, কারণ মৃত শিশু জন্ম নেওয়া মানে কি? সে তো মৃত্যুই, মানে তার আগে মৃত্যুটাই হয়ে গেছে। তার দুনিয়ায় জন্মের আগে কি হয়েছে? সে মৃত্যুবরণ করছে। তো এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? তো ওই বাচ্চাগুলোকে ধরা যাবে না। তাহলে জন্মহারের সূত্রটা কি আসতেছে? জন্মহারের সূত্রটা আসতেছে এইরকম, যে জীবিত শিশু যত জন্মগ্রহণ করছে, সেই জীবিত শিশু ডিভাইডেড বাই মধ্যবর্তী সময়ে, মধ্যবর্তী সময়ে তোমার কি মোট মোট জনসংখ্যার কথা, মোট জনসংখ্যার কথা, ঠিক আছে? মোট জনসংখ্যা গুণন এই জায়গাটাই হচ্ছে কি তোমাদের কনফিউজড হয়ে যাবা। তোমরা অনেকেই আছো যারা ক্লাসটা এখন করতেছো অথবা করতেছো না, তারাও অনেকেই আবার যারা মনে করো একদম কথা বলতে গেলে আমাদের এইচএসসি ক্যান্ডিডেট, ঠিক আছে? এইচএসসি ক্যান্ডিডেট অনেকেই তোমরা দেখবা তারা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করে নেই অথবা দেখে নেই, ভুলক্রমে তারা এখানে 1000-এর জায়গায় 100 দিয়ে তারা গুণ করে দিবে, অথবা তারা সূত্র, শোনো, অনেক সময় এই সূত্রটাকেই তোমার এমসিকিউ দিয়ে দেয় যে জন্মহারের সূত্র কোনটি। তখন দেখবো কি অনেকে 1000, 100, 1000, 100 এইভাবে 4টা অপশন দেওয়া থাকে। তো ওনারা অনেক সময় কি করে 100টায় টিক দিয়ে দেয়, ঠিক আছে? কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে কি দেখি, যে 100 দিয়ে গুণ করতে দেখি। সো এই কারণেই তোমার এই ভুলটা করা যাবে না, যে বারবার বলতেছি। সূত্রটা তাহলে কি আসতেছে? জন্মহারের সূত্রটা আসতেছে নির্দিষ্ট সময়, অর্থাৎ যে বছরটা দেওয়া থাকবে সেই বছরে মোট জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ডিভাইডেড বাই ওই বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা গুণন 1000, অর্থাৎ 1000 প্রতি আমরা বের করব। বোঝা গেছে? 1000 প্রতি আমরা কি করব? বের করব। তো এখানে একটা দেওয়া আছে সামথিং, এগুলো নর্মাল জিনিস, এগুলো তোমরা পারবা, এগুলো থেকে না আসার চান্স অনেক বেশি। তো আমরা এগুলো স্কিপ করার চেষ্টা করব, বেশি সময় নেব না আমরা এগুলোতে। তো মৃত্যুহারটা কি ভাইয়া? মৃত্যুহার এখানে এই কথাগুলো আর বলতেছি না, কারণ আমাদের কথাগুলো কোনো মানে হয় না। আমরা সূত্রটা পারলে, সূত্র বোঝা মানে ওই কথাগুলো ঘুরে ফিরে চলে আসা। তো মৃত্যুহার ইজ ইকুয়াল টু মোট মৃত্যুর সংখ্যা। এখন যারা যারা মৃত্যুবরণ করছে সবগুলোই এখানে দেওয়া থাকবে, ডিভাইডেড বাই ওই যে নির্দিষ্ট বছরের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা গুণন 1000। তাহলে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে সেইটা হচ্ছে জন্মহার আর মৃত্যুহার। জন্মহার, মৃত্যুহার, এই দুইটা হিসাব করা হয় প্রতি হাজারে। মৃত্যুহার এই দুইটা কিসে হিসাব করা হয়? এই দুইটা হিসাব করা হয় প্রতি হাজারে। কততে? প্রতি হাজারে। এই দুইটা জিনিস মাথায় রাখিও। তোমাদের এইভাবেও প্রশ্ন আসতে পারে যে জন্মহার হিসাব করা হয় কততে, মানে কতজনে, হাজারে নাকি শতে, মানে 100তে নাকি 1000-এ, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তো এই গেল মৃত্যুহার। আচ্ছা, যেহেতু তোমাদের পরীক্ষা, অনেকে পড়াশোনা করতেছো, সো আমরা খুব জলদি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব, মানে বুঝাই দিব অবশ্যই, বাট তোমাদের যেন বেশিক্ষণ সময় নষ্ট না হয় এই কারণে আমরা যতটুকু পড়ালে ভালো ততটুকুই পড়াবো। আর সবাইকে একসাথে না পড়ালে আসলে পড়ায় লাভ নাই, কারণ পরবর্তীতে দেখা যাবে ঘুরে ফিরে তোমরা আবার বলবা ভাই আমার এটা সমস্যা, ভাই আমার ওইটা সমস্যা, ভাই এটা করান ওইটা করান, আমি পারি না, আপনি কখন করাইছেন, আমি ছিলাম না, আমাদের পরীক্ষা ছিল, অনেক কথা। সো দেখো, আমি তো ভাবছিলাম তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে পিছায় যাবে, পরে দেখি যে না, পিছায় নাই। ওকে, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, এটা হচ্ছে আলাদা। স্বাভাবিক বৃদ্ধির হার অর্থাৎ
নর্মালি কোনটা কতটুকু বৃদ্ধি পাইছে সেইটা। এইবার কি হবে জানো, এইখানে তোমার জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারটা বের করতে তোমার জন্মহার থেকে মৃত্যু হারটা বাদ দিবা, অর্থাৎ কতজন নতুন জন্মগ্রহণ করছে আর কতজন মারা গেছে। তো এই যে জন্মহার থেকে মৃত্যু হার বাদ দিব ডিভাইডেড তোমাদের কত, এইখানে এবার 1000 থাকবে। বোঝা গেছে বিষয়টা কেমন আসতেছে? জন্মহার আমরা এর আগে বের করা শিখছি, বিয়োগ মৃত্যুহার, এই দুইটা বের করা শিখছি আমরা, তাই তো? তো জন্মহার বিয়োগ মৃত্যুহার এই দুইটা আমরা কিসে বের করছিলাম? প্রতি হাজারে, কারণ আমরা হাজার দিয়ে গুণ করছিলাম সূত্রে, তাই না? তো এই জন্য এটা এখানে আমরা আবার এখানে ডিভাইডেড করব, গুণন এবার আমরা বের করতেছি যেহেতু স্বাভাবিক বৃদ্ধির হার, তো হার মানে এখানে তোমার আমরা পার্সেন্টেজ বের করব। তো এটা বোঝাচ্ছে যে গুণন 100, কত দিয়ে গুণ করতে হবে? এখানে 100 দিয়ে গুণ করতে হবে। দেখছো এতক্ষণ একটু আগে তোমরা যখন নতুন দুইটা জিনিস শিখছো তখন মনে হয়েছে কি যে এগুলো তো ইজি ভাইয়া, কি ভুল করার কি আছে, আপনি কেন বারবার বলতেছেন? বাট যখন এই নর্মাল এই সূত্রগুলো আবার চলে আসবে, দেখো এখানে আবার 100 দিয়ে গুণ করা, তো অটোমেটিক মাথাটা ঘুরে যাবে যে কি রে, কোথায় 1000 ছিল কোথায় 100 ছিল, আমি তো পারি না, বিষয়টা এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে সমস্যা। এবার দেখো জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের সূত্রটা তাহলে হচ্ছে জন্মহার বিয়োগ মৃত্যুহার ডিভাইডেড বাই 1000, যেহেতু আমরা হাজারে বের করছি, গুণন 100। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে আমার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার, একটু আগে দেখলাম জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, এবার দেখব জনসংখ্যা বৃদ্ধির হার। ভাইয়া এইটার মধ্যে পার্থক্যটা কি? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার মানে হচ্ছে কতজন জন্মগ্রহণ করলো আর কতজন মৃত্যুবরণ করলো, এই দুইটার মধ্যে পার্থক্য করে 1000 দিয়ে ভাগ দিয়ে 100 গুণন করা, ঠিক আছে? এটা পার্সেন্টেজ হিসাব করা। আর নর্মালি এটা হচ্ছে স্বাভাবিক নর্মাল যেটা, আর এটা হচ্ছে ওভারঅল। তো জনসংখ্যা ওভারঅল বলতে সবাইকে বোঝাচ্ছে। এখন শুধুমাত্র যে জন্মগ্রহণ করলেই দেশে জনসংখ্যা বাড়ে এমন না। আমার অস্ট্রেলিয়ায় ধরো মামা থাকে, অথবা আমার দুবাইয়ে দুলাভাই থাকে, ভাইয়া থাকে, তেনারা কি মানে ভাইয়া ভাবি, ওনারা একদম দুবাই থেকে চলে আসলো বাংলাদেশে। তো তার মানে কি, তারা অন্য দেশ থেকে আমাদের দেশে এন্ট্রি করলো, অন্য দেশ থেকে আমাদের দেশে কি এন্ট্রি করলো, তার মানে কি আমাদের দেশে জনসংখ্যাটা বৃদ্ধি পেল না? তো এইটাই বোঝাচ্ছে জনসংখ্যা এইভাবেও বৃদ্ধি পেতে পারে। তো এইটা হচ্ছে, এটাকে বলা হয় বহিরাগমন, মানে বাহিরে ছিল সে আগমন করলো, এটাকে বলা হচ্ছে বহিরাগমন, আমাদের দেশে চলে আসলো। আরেকটা হচ্ছে আমার দেশে ছিল, আমার দেশ থেকে অন্য দেশে চলে গেল। ধরো এখন আমাদের জনসংখ্যা 18 কোটি, সাপোজ আমাদের কোনো একটা সমস্যার কারণে 10 লক্ষ জনগণ অন্য দেশে চলে গেছে, রোহিঙ্গার হিসাবটাই ধরি। তো আমাদের দেশে রোহিঙ্গা যখন চলে আসছে তখন আমাদের দেশের জনসংখ্যাটা বেড়ে গেছে না? রোহিঙ্গা যখন আসলো 10 লাখের উপরে, 10-15 লাখ, তখন অবশ্যই আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাইছে। এখন আমরা যদি ওনাদেরকে পাঠাই দিই আবার, তখন কি হবে? আমাদের দেশের জনসংখ্যা কমে যাবে, তাই না? জনসংখ্যা কমে যাবে না? তো এটাই বোঝাচ্ছে। তো এইটাই হচ্ছে বহিরাগমন আর বহির্গমনের কনটেক্সট। তো বহিরাগমনটা কি? এই যে যখন তোমার বহির থেকে আসবে, মানে বাহির থেকে আগমন করবে, এইটা হচ্ছে বহিরাগমন। বহিরাগমন এটা হচ্ছে বহির মানে বাহির যোগ আগমন, বহিরাগমন। আরেকটা হচ্ছে বহির্গমন। বহির্গমন মানে আমার দেশ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, আমার জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এটা শুধুমাত্র যে দেশের ক্ষেত্রে হবে এমন না, আমাদের জেলা জেলার ক্ষেত্রে হইতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গার ক্ষেত্রেও হইতে পারে। এটা হচ্ছে বহির্গমন। ঠিক আছে, এই দুটো কথা তোমাদের ক্লিয়ার তো? একটু জানাবা বহিরাগমন আর বহির্গমন জিনিসটা কি বুঝতে পারছো? বহির্গমন মানে হচ্ছে আমার দেশ থেকে চলে যাবে, আমার দেশ থেকে এটা কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? অন্য জায়গায় সেটা প্লাস হবে। আর বহিরাগমনটা হচ্ছে অন্য জায়গা থেকে মাইনাস হয়ে আমাদের এখানে এসে যোগ হবে, প্লাস হবে। বোঝা গেছে? বহির্গমন আর বহিরাগমনের বিষয়টা, মানে বহির্গমন বহিরাগমন এই দুটো জিনিস কি তোমাদের ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলবা, ঠিক আছে? এটা একটু জানাবা। ওকে, তাহলে সূত্রটা হচ্ছে দেখো, জন্মহার মানে জন্মগ্রহণ করলেও বৃদ্ধি পায়, বহিরাগমন মানে আসলেও বৃদ্ধি পায়। সো দুইটা বৃদ্ধি হওয়া জিনিসকে আমরা একসাথে রাখবো, দুইটা বৃদ্ধি হওয়া জিনিসকে এখানে আমরা একসাথে রাখবো। সেটা থেকে আমরা যেহেতু জন্মহার মানে আমাদের কি দেশের জনসংখ্যাটা কি বৃদ্ধি পেয়েছে কিনা এটা বের করতেছি। তো বৃদ্ধি পেতে গেলে কি করতে হবে? আমাদের বাড়া অংশগুলো মানে বৃদ্ধি পাওয়া অংশগুলো একসাথে রেখে যেগুলো মাইনাস হচ্ছে সেগুলোকে বাদ দিতে হবে। যেমন মৃত্যু মানে কি? মৃত্যুবরণ করলে তো সে আর দুনিয়াতে নাই, তাই না? তার জায়গাটা ফাঁকা হচ্ছে। আর বহির্গমন মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, তার মানে ওই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে। তো এই দুইটাকে
আমরা কি করব, মৃত্যু হওয়া আর বহির্গমন জিনিসটা কাইন্ড অফ এই দিক দিয়ে সেম, কারণ জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এটাই তোমার কি বোঝাচ্ছে, একসাথে এই দুটোকে যোগ করব, করে জন্মহার বহিরাগমন হার থেকে সেইটাকে বাদ দিব। এটা হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক না, শুধুমাত্র জনসংখ্যার বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হইলে সেখানে আমরা জন্মহার বিয়োগ মৃত্যুহার ভাগ 1000 গুণন 100 করতাম। এইখানে আমাদের আছে জনসংখ্যা বৃদ্ধির হার, মানে ওভারঅল জনসংখ্যার কথা বলছে। সো এই কারণেই আমরা এখানে বহিরাগমন আর বহির্গমন দুইটা জিনিসকে ইনক্লুড করছি। বহিরাগমন কি সেটাও আমরা বুঝতে পারছি, বহির্গমন কি সেইটাও আমরা বুঝতে পারছি। সো জন্মহার আমরা জানি, মৃত্যুহার আমরা জানি। জন্মহার মানে বৃদ্ধি পাওয়া, বহিরাগমন মানেও বৃদ্ধি পাওয়া। সো বৃদ্ধির অংশগুলোকে এক সাইডে রাখলাম, বিয়োগ করে সেখানে আমরা মৃত্যুহার মানে বাদ মাইনাস হয়ে যাওয়া, বহির্গমন মানেও মাইনাস হয়ে যাওয়া, অর্থাৎ ঋণাত্মক। অর্থাৎ এই দুটোকে আবার আমরা কি একসাথে যোগ করলাম, করে বিয়োগ করতেছি না, বিয়োগ করলাম, এই যে বিয়োগ চিহ্ন, বিয়োগ করে কততে হিসাব করছিলাম জন্মহার মৃত্যুহার 1000-এ। সো আমরা 1000 প্রতি হিসাব করে 1000 গুণন, এখানে আমাদের কি থাকবে, 100 থাকবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যার বৃদ্ধির হার এটা বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল তোমাদের কিন্তু মানে ম্যাক্সিমাম যে সূত্রগুলো মুখস্থ করার কথা ছিল সেগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। তো এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা আর হবে না আশা করি। ঠিক আছে, এগুলো নিয়ে আসা তোমাদের সমস্যা হওয়ার কথা না। এখন বলছে তোমার এটা জাস্ট দিয়ে দিছে, এটা ম্যাথ টাইপের কিছু, এগুলো তোমরা এমনি পারবা, পিডিএফ দেখে পড়ে নিতে পারবা, এখানে আর কোনো কিছু বলার নাই। তো শূন্য জনসংখ্যা বৃদ্ধি, এটা এইভাবে কখনো প্রশ্ন আসে না। তোমাদের এখানে যেটা এমসিকিউ আসে সেইটা হচ্ছে যে এই যে জেড, এটাকে আমরা জেড বলে নাকি জি বলে, তো জেড পিজি, ঠিক আছে, জেড পিজি, এটাকে জেডও বলে, জেনারেশন আমরা বলে না যে জেন জি। তো ওই জেন জি মানে কিন্তু আবার এরকম না যে আমাদের জেন জি, তোমরা এটা ভালোভাবেই জানো যে জেন জি মানে কিন্তু এইরকম বিষয় না। ঠিক আছে, প্রথমত আমিও প্রথমে ভাবতাম হয়তো জেন জি বলতে এটা বোঝাচ্ছে, না, জেন জি বলতে এখানে আমাদের এই জি কে বোঝায়। ঠিক আছে, জেন জেড, তো এইটাই জেড পিজি আমরা এমনি বলে থাকি। তো এই জেড পিজি এর পূর্ণরূপটা কি, তোমরা কি কেউ বলতে পারবা জেড পিজি এর পূর্ণরূপটা কি? দেওয়াই আছে, দেখি কে বলতে পারো। জেড পিজি এটার পূর্ণরূপ কি একটু বলো দেখি, তোমরা পারো কিনা এটা একটু জানাও। এটা একটু জানাও যে জেড পিজি পূর্ণরূপটা কি, এটা একটু পারো কিনা দেখি, বলো। যদি আমি বলি নাই, বাট তোমাদের থেকে শুনি দেখি পারো কিনা। ভেরি গুড আদিবা। সামিরা, জিরো প্রবলেম গ্রোথ না, সামিরা জিরো প্রবলেম গ্রোথ না, জিরো পপুলেশন গ্রোথ। ঠিক আছে, যেহেতু জনসংখ্যা নিয়ে পড়তেছি, হ্যাঁ তুমি একদিক দিয়ে ঠিক যে ভাইয়া জনসংখ্যায় তো সমস্যা, তাই না, বাট না, সবসময় জনসংখ্যার সমস্যা না। তো এটা প্রবলেম হবে না, পপুলেশন হবে। ঠিক আছে, হ্যাঁ মোরসালিনটা ঠিক আছে, রোজিনাটা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো এই যে একটা কথা বলি, এখানে দেখি ক্লাস যারা করো তাদের মধ্যে ম্যাক্সিমাম টাইমে দেখি মোরসালিন একটু অ্যাক্টিভ ছেলেদের দিক দিয়ে। ঠিক আছে, মেয়েদের অনেকেই আমরা অ্যাক্টিভ পাইছি আমি, বাট মোরসালিনকে আমি ছেলেদের দেখি যে মোরসালিন একটু অ্যাক্টিভ থাকে পড়াশোনায়। তো এটা ভালো গুণ। ঠিক আছে, মোরসালিন ভালোভাবে পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে, কারণ ভালো রেজাল্ট না করলে তোমার ভালো বউ পাবা না, মানে বউই পাবা না। তো এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, সুন্দরী, সুশীলা, ভদ্র, নম্র একটা বউ পাইতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে হবে, মনে থাকে যেন। ওকে, আচ্ছা, তো জিরো পপুলেশন গ্রোথ, জিরো পপুলেশন গ্রোথ এটা মানে হচ্ছে জেড পিজি এর পূর্ণরূপ হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ। এছাড়াও আরো দুইটা কথা আছে, সিবিআর, সিডিআর, এগুলো এমনিতে দেখলে আমরা জীবনে বলতেই পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রুড বার্থ রেট মানে জন্মহার, স্থূল জন্মহার, আর একটা হচ্ছে ক্রুড ক্রুড ডেথ রেট মানে হচ্ছে স্থূল মৃত্যুহার। এইগুলো একটু পুনরূপটা, এটা একটু পুনরূপটা কি করবা, পড়ে নিবা। তো এটা সূত্রটা হচ্ছে ভাইয়া এরকম দেওয়াই আছে, জেড পিজি ইকুয়াল টু সিবিআর মাইনাস সিডিআর,
মানে স্থূল জন্মহার থেকে স্থূল মৃত্যুহার বাদ দিবা। যদি জন্মগ্রহণ করছে 10 লাখ, মৃত্যুবরণও করে 10 লাখ, তার মানে এখানে তোমার জন্মবৃদ্ধি আর কত? 0। তার মানে 0 জনসংখ্যা বৃদ্ধি, কোনো ধরনের জনসংখ্যা বৃদ্ধি পায় নাই। ঠিক আছে, লাভও নাই, লসও নাই, কিছুই হয় নাই। ঠিক আছে, হ্যাঁ মুরসালিন, মনে থাকে জানো, শুধুমাত্র ভালো একটা বউ পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে না, আব্বু আম্মুকে খুশি রাখার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো নিট অভিবাসন। নিট অভিবাসন মানে বলতে বোঝাচ্ছে যে অন্য জায়গা থেকে আমার এখানে কতজন আসলো, আমার জায়গা থেকে কতজন মানে চলে গেল, এই জিনিসটাকেই হিসাব করে বের করতে হবে সহজ ভাষায়। তো এটা দেখো, অভিবাসন বলতে কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে এক দেশ থেকে অন্য দেশে গমনকে নির্দেশ করে, গমনকে, চলে যাওয়াকে। ঠিক আছে, তো এটাই বুঝাইছে। দেখো, কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট আগমন মানে আসা, মোট নির্গমন মানে চলে যাওয়া, এই দুটার পার্থক্য, অর্থাৎ বহিরাগমন বিয়োগ বহির্গমন, এই দুটার পার্থক্য যদি বের করতে পারো, এটাই হচ্ছে তোমার নিট অভিবাসন। ওকে, তো এটা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার দেখো, বহিরাগতদের সংখ্যাকে আই বলছে, ঠিক আছে, ইমিগ্রেন্ট, আর বহিরাগামী হচ্ছে কি ই দ্বারা প্রকাশ করতেছে জনসংখ্যা পি। তোমার এটা এইভাবে লেখার কোনো মানেই হয় না, জাস্ট তুমি কি করবা, বহিরাগমন বিয়োগ বহিরাগমন বিয়োগ বহির্গমন, বহির্গমন এটা লিখবা, ভাগ মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা গুণন 1000, অর্থাৎ এটাও 1000 হিসাব করবা। ঠিক আছে, 1000 হিসাব করলে তোমার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে তোমার কি আসতেছে, এটা হচ্ছে আমাদের নিট অভিবাসন। তো তোমরা এমসিকিউ পার্টটা আমরা শেষ করে ফেললাম। ভাইয়া তাহলে সিকিউ কই থেকে আসতে পারে? এখান থেকে এমসিকিউ আসতে পারে, মানে সিকিউ আসতে পারে, বাট ওটা ক হয়ে বেশি আসার চান্স আছে, গ হয়ে এটা দেয় না। ঠিক আছে, গ হয়ে ওইটা দেয় না। তো এখানে দেখো, এগুলো জাস্ট উদাহরণ দেওয়া আছে, দেখে নিবা। বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ কি, এগুলো একটু আগে দেখে আসছি। তো এই জিনিসগুলো বারবার পড়ার কোনো মানে নাই, এটা জাস্ট একবার পড়ে নিলেই হয়ে যায়। ওকে, আচ্ছা, উচ্চ মৃত্যুহারের কারণ কি? উচ্চ মৃত্যুহারের কারণ হচ্ছে এইগুলোই, দরিদ্রতা, আমাদের সুচিকিৎসার অভাব আমাদের সমস্যা একটা, বাট আমরা সমাধান করি না, অনেক হেয়ালে মানে অবহেলা করে থাকি। নিম্ন জীবনযাত্রার মান, পুষ্টিকর খাদ্যের অভাব। তো পুষ্টিকর খাবার যদি না খাও, তাহলে তোমার কি শরীর টিকতে পারবে না। ঠিক আছে, তোমার কোনো না কোনো সমস্যা দেখাই দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, দুর্বলতা হবে, পুষ্টির অভাব থাকবে। নারী মৃত্যু হারটা তো আমাদের কমন ছিলই, বাট যদিও এখন অনেক অংশে কমে গেছে, এখন কিন্তু নারী মৃত্যু হার নাই বললেই চলে। ঠিক আছে, মানে অনেক অংশে কমে গেছে, সন্তান জন্মদান করতে গিয়ে মৃত্যুবরণ করে যায়। ঠিক আছে, নতুন বইয়ে ও দেওয়া ই এর জায়গায় কোনো সমস্যা নেই। ঠিক আছে, ও দিলেও যে কথা, মানে এটা জাস্ট তোমাকে নির্দেশ করতেছে। ঠিক আছে, বহির্গমনটাকে নির্দেশ করতেছে। তো তোমরা দরকার হলে বাংলা হিসাব করেই পড়বা, কোনো দরকার নেই। ঠিক আছে, তো এটা নিয়ে তোমরা টেনশন করিও না। তো জনসংখ্যা কেবল একটি অভিশাপ নয়, আশীর্বাদ, সম্পদও বটে। তো এরকম তোমাদের কোশ্চেন যদি থাকে তখন কি করবা, এগুলো বুঝাবা যে জনসংখ্যা যে, শোনো, জনসংখ্যা একটা দেশে না থাকলেও সমস্যা। যেমন রাশিয়ার ক্ষেত্রে ঠিক আছে, রাশিয়ায় জনসংখ্যার অভাব দেখা দিছে, রাশিয়ায় জনসংখ্যা খুবই কম। ঠিক আছে, তো পুতিন বারবার বলতেছে আপনারা জনসংখ্যা মানে কি, জন্মগ্রহণ করা মানে বাচ্চা নিতে আগ্রহী হন। যদি কেউ যদি 10টা প্লাস বাচ্চা নিতে পারে, তাকে নাকি কত লক্ষ তাদের তাদের হিসাবে টাকা দেওয়া হবে এবং গোল্ড মেডেল দেওয়া হবে। ঠিক আছে, এরকমও নাকি রিলস করা আছে। ঠিক আছে, তো এই যে রাশিয়া কি জনসংখ্যা নাই, খুব কম। তো জনসংখ্যা না থাকলেও সমস্যা, অধিক থাকলেও সমস্যা, একটা ব্যালেন্সে থাকতে হয়। তো একটু পরে আমরা সেটা পড়বো, কাম্য জনসংখ্যার হিসেবটা আমরা একটু পরে পড়বো। ঠিক আছে, ওকে। কি বলছে? শ্রমের যোগান। যদি আমার শ্রমিকই না থাকে তাহলে আমি তো শ্রম দিতে পারবো না। মূলধনের বিকল্প উৎস, মূলধনের বিকল্প উৎস, তার মানে মূলধন, একটা দেশে মূলধন থাকতে পারে। একটা আমরা পড়ছিলাম না যে পার ক্যাপিটা ইনকাম, আচ্ছা সরি পার ক্যাপিটা না, মানে একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুড, মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ পড়ছিলাম না, আর একটা হচ্ছে কি লেবার ইন্টেন্সিভ। তার মানে কি, একটা হচ্ছে তোমার সেখানে মূলধনটাই প্রধান, মানে আমার দেশে যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি শ্রমিক নিয়োগ করব, মানে করতে পারবো। আবার আমার কাছে টাকা কম আছে, তখন আমাকে কম পরিমাণে শ্রমিক নিয়োগ করতে হবে। বিষয়টা হচ্ছে এইরকম কিছুটাই বোঝায়। ঠিক আছে, হ্যাঁ, আউট মাইগ্রেশন। ঠিক আছে, আচ্ছা,
ওকে, তো এটা বলছে মূলধনের বিকল্প উৎস, মানে তোমার কাছে মূলধন কম থাকলে তোমাকে শ্রমিক বেশি নিয়োগ করতে হবে যদি তুমি সেই পরিমাণ উৎপাদন করতে চাও, ঠিক আছে? তো এটাই বলছে আর কি, আর কিছু না। এরপরে হচ্ছে মানব সম্পদ রপ্তানি, যেমন আমাদের দেশ থেকে অনেকজন লোককে কি করা হয়, অন্য দেশে নিয়ে যাওয়া হয়, পাঠানো হয়, ঠিক আছে, শ্রমিক হিসাবে। তো এটাই হচ্ছে মানব সম্পদ রপ্তানি। ওকে, এরপরে বাজারে বিস্তৃতি, কলকারখানা, শ্রম বিভাগ প্রবর্তন, বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠা ইত্যাদি, এগুলো জাস্ট একটু করে পড়বা, আর কিছুই করার নাই এখানে। ওকে, জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলো কি কি? দুষ্প্রাপ্যতা, নিম্ন মাথাপিছু আয়, বেকারত্ব, এগুলো সবগুলো কথার সাথেই তোমরা কি পরিচিত, সবগুলো কথার সাথেই তোমরা পরিচিত। হ্যাঁ, বেশি থাকলেও সমস্যা, কম থাকলেও সমস্যা, উভয় সংকট, তাহলে আমাদের সেই ব্যালেন্স রাখতে হবে। আর কিছু বছর পরে দক্ষিণ কোরিয়ায় তোমার কর্মক্ষম জনসংখ্যা নাই হয়ে যাবে। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়ার কথা তো শুনছো। সাউথ কোরিয়া মানে কিন্তু ওই যে হচ্ছে তোমার আমাদের কিম জং উনেরটা না, কিম জং উন হচ্ছে নর্থ কোরিয়ার, ঠিক আছে? তো নর্থ কোরিয়ার হিসাবটা একদম আলাদা, আমরা নর্থ কোরিয়াকে এখানে নিয়ে আসতেছি না। তো নর্থ কোরিয়াতে হচ্ছে তোমার একনায়কতন্ত্র চলে, আর সাউথ কোরিয়াতে তোমার ওইরকম কিছু না, পুঁজিবাদী অর্থব্যবস্থা বিদ্যমান। সাউথ কোরিয়ায় কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো তোমার যে কর্মক্ষম জনসংখ্যা মানে আছে, এখানে কি করা হয়, তোমার সপ্তাহে মানে দিনে পার ডে তোমাকে হচ্ছে 10 ঘন্টা করে কাজ করানো হয়, 10+ ঘন্টা, ঠিক আছে, কাজ করতে হয়। মানে তোমাকে এক সপ্তাহে 70 ঘন্টা কাজ করতে হবে, 70 ঘন্টা। ভাই, একটা দিনের 10 ঘন্টা যদি আমি কাজেই শেষ করে ফেলি, আমার ঘুম আছে 6 ঘন্টা, 16 ঘন্টা অলরেডি শেষ, আর থাকে 8 ঘন্টা। ওই 8 ঘন্টার মধ্যে আমার খাওয়া দাওয়া, আমার নিজেকে রেডি করা, তৈরি করা, মানে বিভিন্ন কিছু এইসব বিষয়গুলো করে আর ফ্যামিলিকে সময় দেওয়া হয়ে ওঠে না, ঠিক আছে? তো দেখা যায় স্বামী স্বামীর মতো কাজে গেছে, স্ত্রী স্ত্রীর মতো কাজে গেছে, রাতের বেলা এসে দুইজন ঘুম, ঠিক আছে? তাদের মনে পার্সোনাল টাইম বলে কিছুই থাকে না, তাদের ঘোরাঘুরি করবে, কোথাও যাবে, সপ্তাহে দিন ছুটি নেবে, এই জিনিসগুলো তাদের থাকে না, কারণ তাদেরকে দিয়ে এত বেশি পরিশ্রম করানো হয়। তো এটা করার ফলে কি হচ্ছে, হ্যাঁ তাদের ইনকামটা অনেক বেশি হচ্ছে, ক্যাপিটালাইজেশন হচ্ছে, মানে ক্যাপিটাল মানে আমাদের মূলধন বাড়তেছে, বাট এতে করে তাদের যে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা থাকবে সেটা কমে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে কর্মক্ষম জনসংখ্যা, তো একটা সময় তো তারা বৃদ্ধ হয়ে যাবে। তো পরবর্তীতে কি, তাদের বাচ্চা কাচ্চা যারা আছে, তাদের নাতিপুতি আছে, তাদেরকে কাজ করতে হবে না? তো তারা তো বাচ্চা কাচ্চাই নিচ্ছে না। সো বাচ্চা কাচ্চাই নিচ্ছে না মানে কি, পরবর্তী প্রজন্মটা ধ্বংসের মুখে, ঠিক আছে? 3 গুণ হারে তাদের হচ্ছে কি কমে গেছে, তাদের কর্মক্ষম জনসংখ্যাটা কমে যাচ্ছে। তো আর কয়েক বছর পরের মানে সামথিং আর কয়েক বছরের মধ্যেই তাদের এমন অবস্থা হবে, যদি তারা বাচ্চা কাচ্চা না নেয়, তখন কি হবে, তাদের দেশে যে কর্মক্ষম যে কাজ করবে এই জনসংখ্যাটাই থাকবে না। তো এতে করে তাদের তোমার যে ডেভেলপমেন্ট যেটা হচ্ছিল এটা একদম ডাউন করবে, তাদের অর্থনীতিটাই ধ্বংস হয়ে যাওয়ার চান্স থাকে, আছে এরকম, ঠিক আছে? তো এই জন্য তারা এই দিকে এখন মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছে, বাট দেখা যাক তারা কতদূর কি করতে পারে, আবার না পারে, ঠিক আছে? ওকে, তো এখানে আয়তন, খাদ্য ঘাটতি, বাসস্থানের সমস্যা, এগুলো তো আমরা দেখেই আসতেছি, এগুলো অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের বাংলাদেশকেও, সেটা হইতে হচ্ছে। মূলধন গঠনের হার হ্রাস, যেহেতু আমাদের মূলধন না, আমাদের কিন্তু লেবার ইন্টেন্সিভ, ঠিক আছে, অর্থনীতি, শিল্পোন্নয়ন ব্যাহত, পরনির্ভরশীলতা। তো এগুলো গেল। এবার আসি জনসংখ্যা তত্ত্ব, তোমাদের সিকিউ এর জন্য যেটা লাগবে, সিকিউ, সিকিউ অর্থাৎ আমরা হচ্ছে কি সৃজনশীলের কথা বলতেছি, সৃজনশীলে এই দুইটা থেকেই তোমাদের আসবে যদি জনসংখ্যা রিলেটেড কোনো কোয়েশ্চেন করে থাকে। তো সেইটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, অর্থাৎ ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, আর এটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। ভাইয়া এই দুইটা জিনিস কি আমরা সেটা বলি, শর্টকাটে বলবো তোমাদের বোঝার মতো করেই, আর কিছুই না। ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্বটা হচ্ছে রবার্ট ম্যালথাসের, তো ওখানেই দেখাই তোমাদের। ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব তোমার রবার্ট ম্যালথাসের তিনি প্রবর্তন করছেন। তো তিনি যে সময় প্রবর্তন করছেন সেই সময় অনুযায়ী তিনি বলছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জনসংখ্যাটা বৃদ্ধি পায় কিভাবে? জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। কি হারে ভাইয়া? জ্যামিতিক হারটা কি? জ্যামিতিক হার, তো জ্যামিতিক হারটা হচ্ছে একজন থেকে দুইজন হবে, দুইজন থেকে চারজন, তো একজনের কথা তো বাদ দাও, একজন থেকে তো আর হবে না, দুই থেকেই শুরু হয়, তাই না? আমরা তো দুই থেকেই হিসাব করি, 2, 4, 8, 16, 32, 64, মানে এইভাবে এইভাবে বৃদ্ধি পাবে। আর যেটা খাদ্য আছে, খাদ্যটা হচ্ছে গাণিতিক হার, মানে আমরা যেটা হিসাব করে থাকি। তো ভাইয়া তোমাদের এই জায়গাটাতে সমস্যা হয় কি জানো, তোমরা এই যে গাণিতিক হার আর হচ্ছে জ্যামিতিক হারে ভুলে ফেলো। তো এটা জাস্ট মনে রাখবা কি, বর্গীয় জতে জনসংখ্যা, বর্গীয় জতে জ্যামিতিক হার, ঠিক আছে? তাহলে আর কখনোই তোমাদের এটা
উলট পালট হওয়ার চান্স থাকবে না। আর খাদ্যটা হচ্ছে তোমার গাণিতিক হার 1 2 3 4 5 6। তার মানে এটা নির্দেশ এমনভাবে বোঝাচ্ছে যে জ্যামিতিক হারে হওয়ার কারণে অত্যাধিক হারে আমাদের জনসংখ্যাটা বৃদ্ধি পায়, কিন্তু খাদ্যটা ধীরে 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 স্টেপ বাই স্টেপ বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়। তো এটা তার সময়ের কথা। বাট বর্তমান যুগে এসে দেখা যাচ্ছে যে না, আমরা চাইলে জনসংখ্যাটাকে রোধ করতে পারতেছি, নিবারণ করতে পারতেছি, আমরা হচ্ছে কি কমাইতে পারতেছি, আর খাদ্য উৎপাদনটা কয়েক গুণ হারে আমরা বৃদ্ধি করতে পারতেছি। ঠিক আছে, তো এই রিলেটেড আমাদের পড়াশোনা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ছিল কৃষি অধ্যায়ে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য, মানে খাদ্য বহুমুখীকরণ রিলেটেড একটা টপিক আছে, যে আমি একটা জমিতে একই ধরনের খাদ্য বারবার উৎপাদন করব না, ধানের জমিতে প্রত্যেকবার শুধু যে ধানে উৎপাদন করব বিষয়টা এমন না। ঠিক আছে, তো এইগুলোই বুঝাচ্ছে, এটাকেই বলতেছে। ঠিক আছে, ওকে। তো এই গেল আমাদের কি খাদ্য আর কি, এটা হচ্ছে তার তত্ত্ব। ঠিক আছে, এইটাই তার তত্ত্ব, এখানে আর কিছু নাই, তোমাকে এই রিলেটেড কোশ্চেন বলতে হবে, পড়তে হবে। তো এই যে বলছে দেখো কিভাবে বৃদ্ধি পায়, এটাই বলছে, আর কিছু না। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এখানে বলা হয়েছে। আর প্রকৃতি অধিকারের উপায়, মানে এই জনসংখ্যাটা কিভাবে কমানো যায়, তার মতে একটা ছিল হচ্ছে প্রাকৃতিক প্রতিরোধ। প্রাকৃতিক প্রতিরোধ এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি তোমাকে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে ধরো দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যের অভাব দেখা দিছে, মানুষ মারা গেছে, মহামারী হয়েছে, কোনো রোগ হয়েছে, মানুষ মৃত্যুবরণ করেছে, যুদ্ধ হয়েছে, মৃত্যুবরণ করছে। তো এগুলো হইলেই দেশটা আবার কি পুনরুজ্জীবিত হওয়ার চান্স পাবে। ঠিক আছে, এটা তার মতে ছিল। আর একটা হচ্ছে প্রতিরোধমূলক, এটা হচ্ছে চিরকৌমার্য, মানে চিরকুমার থাকা, বিয়ে শাদী না করা, দেরিতে বিয়ে, অনেক দেরিতে বিয়ে করা, যাতে বাচ্চা কাচ্চা কম হয়। ঠিক আছে, এবারে হচ্ছে নৈতিক সংযম, এগুলো ছিল তার প্রতিরোধের উপায়। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো তো আমরাও জানি যে এগুলো এইভাবে হয়ে থাকে। তো এটা ছিল তার তত্ত্ব। তো সমালোচনার তত্ত্বগুলো হচ্ছে মানে ম্যালথাসের জনসংখ্যা যে তত্ত্বটা আছে এটা সমালোচনা করছে। এটা হচ্ছে ঐতিহাসিক অসত্যতা, মানে বর্তমানে আমরা সেটা কোনো বাস্তবতা দেখতেছি না যে জনসংখ্যা ওইভাবে বৃদ্ধি পাচ্ছে। তো ওইভাবে যদি বৃদ্ধি পেতো, পৃথিবীর জনসংখ্যা এখন কত, মানে 100 কোটি, তারও বেশি হওয়ার চান্স থাকতো। ঠিক আছে, তো এটা তো হচ্ছে না। বৈজ্ঞানিক উদ্ভাবন, তার সময় তো বিজ্ঞানটা এতটা ইয়া ছিল না, তোমার হচ্ছে কি সিভিলাইজ ছিল না আমরা বলতে পারি না, আবার হচ্ছে এতটা মডার্ন ছিল না। ঠিক আছে, মিথ্যা ভবিষ্যৎবাণী, এটা হচ্ছে কি এখন মিথ্যা ভবিষ্যৎবাণীটা কি হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, তার কথাটা সত্যতা নাই। খাদ্য উৎপাদনের গাণিতিক হার ভুল প্রমাণিত হয়েছে, কারণ আমরা চাইলে এখন খাদ্য অনেক বেশি উৎপাদন করতে পারতেছে, এটাই বলছে। এরপরে জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণ করাটা এখন সহজ হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলোই বলছে। ওকে, এটা তার সমালোচনা তত্ত্ব। তো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশ এই সামথিং, এই জিনিসগুলো, এগুলো থেকে তোমাদের কোশ্চেন করে না, ওই তত্ত্বটাই বিশ্লেষণ করতে বলে। তো ওই দুটো কথা বললেই হয়ে যায়। ঠিক আছে, এগুলো হালকা পিডিএফ দেখে একটা করে পড়ে নিবা, এটা তেমন কিছু না। ওকে, আচ্ছা। তো তিনি যে সময় তত্ত্বটা দিয়েছেন ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, সেটা ছিল মনে হয় 1798 সাল। ঠিক আছে, 1798 সাল সামথিং, হয়তো বা এই সময়টায়, যদি আমি ভুল না হই। ঠিক আছে, তো এই সময় জনসংখ্যা তত্ত্বটা সেটা অনেক আগের সময়, সো এটা এই জন্যই এখন ভুল প্রমাণিত হয়েছে। বাট এরপরে আরেকটা জনসংখ্যা তত্ত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। ভাই এই তত্ত্বটা চিত্রটা হচ্ছে বিষয়টা এইরকম, যে এই হচ্ছে জনসংখ্যা তত্ত্বের চিত্র। প্রথম অবস্থায় আমাদের জনসংখ্যা খুব কম ছিল, যেটা আমাদের জন্য ভালো না, এভাবে বেড়ে এভাবে বেড়ে এভাবে হয়ে গেল। তার মানে এটা হচ্ছে তোমার জনসংখ্যা ততটা বৃদ্ধি বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইখানে দেখো এই জায়গায় সর্বোচ্চ পরিমাণে মাথাপিছু আয়, মানে পার ক্যাপিটা ইনকামটা বুঝাচ্ছে। তো এখানে এটা কি বুঝাইছে, এই চিত্রটা দ্বারা কি বুঝাইছে তোমাকে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যখন তোমার জনসংখ্যা কম ছিল, এই রিলেটেড দেখো এইখানে কম না, জনসংখ্যাটা এটা কম না, কম ছিল, তোমার এখানে জনসংখ্যার পরিমাণটা বুঝাচ্ছে, জনসংখ্যার পরিমাণ, আমরা কোয়ান্টিটি বলি না, আমরা এখানে কিউ জাস্ট লিখলাম, এখানে কিউ দ্বারা কোয়ান্টিটি বুঝাচ্ছি, পরিমাণ। তো পরিমাণটা যখন এখানে ছিল, তখন তোমার পার ক্যাপিটা ইনকাম একদম নাই, ধীরে ধীরে জনসংখ্যা বাড়তেছে, তোমার পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে। তার মানে জনসংখ্যা এই জায়গা পর্যন্ত কি ভালো, মানে সে ভালোর দিকে যাচ্ছে। তো একটা সময় গিয়ে যখন অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা আরও পরিমাণ বাড়তেছে। ধরো আমরা বললাম এখানে 5 কোটি, এখানে বললাম 15 কোটি অথবা 10 কোটি, আর এইখানে বললাম যে আমাদের জনসংখ্যাটা হচ্ছে 15 কোটি। ঠিক আছে, কত, 5 10 15, 5 10 15। তো এখানে দেখা গেল সেই দেশের অনুযায়ী 10 কোটি জনসংখ্যাটা হচ্ছে পারফেক্ট। ধরো আমাদের বাংলাদেশ অনুযায়ী 10 কোটি জনসংখ্যাটা পারফেক্ট, কারণ এই সময় আমাদের মাথাপিছু আয়টা সর্বোচ্চ হয়, পার ক্যাপিটা ইনকামটা সর্বোচ্চ হয়। তো জনসংখ্যা আসলেই যে ভালো কিনা খারাপ এটা নির্ধারণ করা হবে
পার ক্যাপিটা ইনকাম দিয়ে, মাথা পিছু আয় দিয়ে। সো মাথা পিছু আয় যেখানে সর্বোচ্চ হয়েছে সেই জায়গাটা অবশ্যই ভালো, কারণ আমি এখান থেকে সর্বোচ্চ পরিমাণে কি পাচ্ছি, তোমার প্রফিট পাচ্ছি। ঠিক আছে, এরপর যখন জনসংখ্যা আরো বৃদ্ধি পাইছে, ধীরে ধীরে জনসংখ্যার কি মাথা পিছু আয়টা কমে গেছে, কারণ আমাদের দেশের সরকারকেই এত বেশি খরচ করতে হচ্ছে মানুষের পিছনে যে আর ওই ইনকামটা আমাদের কোনো কাজেই লাগতেছে না। তো এইটাই হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য দ্বারা বোঝাচ্ছে যে আমরা যেটাকে এক্সপেক্ট করতেছি মানে কামনা করতেছি যে এইটাই পাইতে হবে আমাদের, এতটুকু আমাদের দরকার, এটা যদি হইতো ভালো হইতো। তো ওই জিনিসটাই বোঝাচ্ছে, এটা হচ্ছে কি কাম্য জনসংখ্যা তত্ত্ব। ঠিক আছে, তো বিংশ শতাব্দীর প্রথম দিকে অধ্যাপক এডউইন ক্যানান, কার স্যান্ডার্স, ডাল্টন। তো তোমাদের যে নামটা পড়তে হবে সেইটা হচ্ছে, ক্যানানের নামটা তেমন পড়তে হয় না, ডাল্টনের নামটাই পড়তে হয়, রবিনসন নামও হেনে লাগে না। তার মানে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক হিসেবে এনারাই আছেন, এডউইন ক্যানান, কার স্যান্ডার্স, বাট ডাল্টনটাকেই এখানে আমরা বেশি হাইলাইট করে থাকি, যে ডাল্টনের কাম্য জনসংখ্যা তত্ত্ব, তার মানে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে ডাল্টন, এটাই বোঝানো হয়। তো এইটাই এখানে নির্দেশ করছে। তো এটাকে আমরা সূত্রের মাধ্যমে দেখব। সেটা হচ্ছে এই কাম্য জনসংখ্যা তত্ত্বটা বের করার জন্য ডাল্টন একটা সূত্র প্রকাশ করছে। সূত্রটা হচ্ছে যে m ইকুয়াল a মাইনাস 0 ও, মানে এটা 0 না, এটা ও। তো এইখানে m দ্বারা বোঝাচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, অসামঞ্জস্য বলতে ইমব্যালেন্স বোঝাচ্ছে। তার মানে একটা জিনিস দেখো, যখন তোমার এই বরাবর আছে জিনিসটা দুই দিকেই সমান আছে বোঝাচ্ছে, বাট যদি জিনিসটা এরকম থাকে, দুই দাঁড়িপাল্লার জিনিসটা আমরা যদি বলে থাকি যে একটা পাশ নিচে আছে একটা পাশ উপরে চলে গেছে, এটা কি আমাদের ইমব্যালেন্স বোঝাবে না? অবশ্যই। অথবা এই পাশটাই উপরে উঠে গেছে, পরবর্তী পাশটা নিচে নেমে গেছে, তার মানে এখানে আমাদের সমান বিষয়টা কোথায় আছে, এইটাকে আমরা সমান বলতে পারি। তো এই তিনটা চিত্র যা সেটা আমরা বোঝানোর জন্য তোমাকে বলতেছি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যাটা আমাদের প্রয়োজন সেটা থেকে আমাদের জনসংখ্যা বেশি আছে, এইখানে বোঝাচ্ছে যে জনসংখ্যাটা প্রয়োজন সেটা থেকে জনসংখ্যা কম আছে। আর এখানে বোঝাচ্ছে, মানে কি বোঝাচ্ছে ভাই আমি বলি, আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটা যাওয়ার, এটা আমাদের গন্তব্য, সবগুলো গন্তব্য এখানে। তো দেখা যাচ্ছে এই জিনিসটা অনেক বেশি উপরে আছে, যেখানে যাব তার থেকে অনেক বেশি আছে, এখানে যে জায়গাটা যাওয়া দরকার সেটা থেকে অনেক নিচে আছে পয়েন্টটা, আর এখানে যেটা দরকার ছিল সেই বরাবরই পয়েন্টটা কি করতেছে, অবস্থান নিচ্ছে। তার মানে এটা বোঝাচ্ছে যে আমার অসামঞ্জস্য, ইমব্যালেন্স, ঠিক আছে, আমাদের এই ব্যালেন্সটা কি আছে কিনা নাই, এই জিনিসটা বের করার জন্য এই এমটাকে এটা নির্দেশ করে। এইখানে এ হলো, এখানে তোমার এ দ্বারা কি বোঝাচ্ছে, প্রকৃত জনসংখ্যা, অর্থাৎ মানে আমার দেশে আসলেই কতটুকু জনসংখ্যা আছে এটা বোঝাচ্ছে। আর এখানে ও দ্বারা, এই ও দ্বারা বোঝাচ্ছে কাম্য জনসংখ্যা, মানে এই জনসংখ্যাটা থাকলে আমাদের ভালো হইতো। তো এই জনসংখ্যাটাকে আমরা কি কাম্য জনসংখ্যা আছে কিনা নাই এটাই বের করবো। ঠিক আছে, হ্যাঁ আনিশা যেটা বলছো সেটা ঠিক আছে, যে এটি একটি এমন একটি জনসংখ্যা যা একটি দেশের সম্পদের সাথে ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ সমৃদ্ধি, এটাই বলতেছিলাম, যেখানে পার ক্যাপিটা ইনকাম সর্বোচ্চ হবে সেখানে আমাদের সমৃদ্ধিটা সর্বোচ্চ হবে। বোঝা গেছে তাহলে? তো এটা সূত্র বের করবো m a মাইনাস 0। তো ধরো আমাদের এখানে বলছে কি সামথিং, যে আমাদের হচ্ছে এ আছে 16 কোটি, আমাদের জনসংখ্যা কাম্য জনসংখ্যা থাকা উচিত কত, কাম্য জনসংখ্যা থাকা উচিত 10, নিচেও আমাদের 10 থাকবে। তো আমরা এটা এমন নির্দেশ করতেছে 6/10, তার মানে এটা যদি আমরা এইভাবে দিই 6 এখানে আসে, হয় না, 0 মানে পয়েন্ট, 16 থেকে 10 বাদ দিলাম, 10 বাদ দিলে থাকে 6, নিচে হচ্ছে 10, তার মানে এটা কত আসতেছে, 0.6 আসতেছে, 0.6। তার মানে 0 থেকে একটা বেশি মান পাচ্ছি আমরা যদি 16 কোটি বলি। তার মানে এখানে কি বোঝাচ্ছে, আমাদের এখানে অসামঞ্জস্যের পরিমাণটা শূন্য না, যেখানে তোমার m সমান 0 আসবে, m সমান 0 আসবে, অর্থাৎ অসামঞ্জস্য এখানে নাই, এখানে কি নাই, অসামঞ্জস্য নাই এই সিনারিতে। ঠিক আছে, আমি চিত্রটা দেখাচ্ছি, এই সিনারিতে অসামঞ্জস্য নাই। এখন যদি এমন হইতো যে m 0 থেকে বড়, তার মানে এটা অসামঞ্জস্য, মানে অধিক জনসংখ্যা নির্দেশ করতেছে, যেটা হচ্ছে এইখানে দেখো, আমার এই সিনারিতে যদি বলি আমাদের বাংলাদেশের জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা 16 কোটি, বাট আমাদের 10 কোটি থাকা উচিত ছিল, তাহলে 10 কোটি, নিচেও 10 কোটি, মানে এটা আমাদের কাম্য, আমরা চাচ্ছিলাম। তো এটা বের করে দেখলাম কি যে এটা হচ্ছে অধিক। তো এটা আমরা এমনিতেও বুঝতে পারতেছি ভাইয়া 10 থেকে 16 বেশি, তার মানে কি এটা আমার কি অধিক জনসংখ্যা নির্দেশ করতেছে। তাহলে এখানে 0.6 আসতেছে, তার মানে 0.6 তো অবশ্যই 0 থেকে বেশি। এখন যদি আমার জনসংখ্যাটা কম থাকতো তাহলে কি নেগেটিভ মান পাইতাম আমরা একটা, তাই না, মাইনাস মান পাইতাম। যেমন ধরো আমার জনসংখ্যা দরকার ছিল 10 কোটি, আমার আছে 8, তার মানে 8 - 10, নিচে হচ্ছে 10।
তার মানে এখানে আসতেছে কত, -2 ডিভাইডেড বাই 10। তো এটাকে আমরা 1/5 করতে পারি। 1/5 মানে হচ্ছে -0.2, -0.2। তো এখানে এটা আবার কি নির্দেশ করতেছে কি, যে আমার কম জনসংখ্যা। তো তোমার এইখানে যে জিনিসটা তোমাদের বুঝতে হবে, মুদ্রা কথা ওভারঅল যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে, তুমি জাস্ট দেখবা m সমান যদি 0 থাকে তুমি সেটাকে কাম্য জনসংখ্যা বলবা, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। ওকে, সেটা কি কাম্য জনসংখ্যা। যেখানে দেখবা m 0 থেকে বেশি সেটা হচ্ছে অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা। আর যদি দেখো যে m 0 থেকে ছোট তাহলে সেইটা হচ্ছে তোমার কি কম জনসংখ্যা। কি জনসংখ্যা, কম জনসংখ্যা। ঠিক আছে, অর্থাৎ অল্প যে জিনিসটা বোঝাচ্ছে। তো এইটাই তোমাদের বোঝাচ্ছে। দেখো চিত্রটার কথা যেটা বললা, চিত্রটা এই জিনিসটাই এতক্ষণ বোঝাচ্ছিল, সেটা আরেকবার আমরা দেখি। এখানেই দেখি চিত্রটা। চিত্রটা হচ্ছে কিছুই না, কাম্য জনসংখ্যা তত্ত্বটা হচ্ছে এইরকম করে জাস্ট দেখাবে। এটাও দেয়া না, এখানে এটা দেওয়া থাকে না, এটা ধরো এইরকম করে দেওয়া আছে যে এই যে, তো এটা বোঝাচ্ছে আমার এখানে সর্বোচ্চ বিন্দু কোনটা, সর্বোচ্চ বিন্দু ধরা হচ্ছে এইটা। তো এই বরাবর তোমার m এর মান, এইখানে তোমার m সমান সমান 0। ঠিক আছে, এই বিন্দুতে তোমার m সমান সমান 0, কারণ কি তুমি এটাই এক্সপেক্ট করতেছো যে আমার দেশের জনসংখ্যা যদি এই পর্যায়ে থাকে, এই জায়গায় থাকে, তাহলে আমি আমার পার ক্যাপিটা ইনকাম PCI, পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ আমার মাথা পিছু সর্বোচ্চ হবে। ঠিক না, সর্বোচ্চ হবে না, এখানে থাকলে, এখানে থাকলে কিন্তু সর্বোচ্চ হবে। সো এখানে আমি চাচ্ছি যে আমার পিসিআইটা এখানেই থাকুক, পার ক্যাপিটা ইনকামটা। তো এটা আমি যেহেতু চাচ্ছি, তার মানে কি আমি চাচ্ছি যে এখানে, হ্যাঁ হ্যাঁ চিত্রটা দেখা দিচ্ছে মুরসালিন, সমস্যা নেই, দেখো চিত্র এটাই। তো এই জিনিসটা এখন বোঝার চেষ্টা করো। আমার জনসংখ্যা যখন শূন্য ছিল তখন আমার পার ক্যাপিটা ইনকামও ছিল শূন্য। বাট যখন আমার জনসংখ্যা হয়েছে কি, ধরো এখানে কত হয়েছে, ধরো 10 কোটি। তো 10 কোটি হওয়াতে, 10 কোটি হওয়াতে আমার কি পার ক্যাপিটা ইনকাম সর্বোচ্চ হয়েছে। বাট যখন 10 কোটি বেশি 11 কোটি, 12 কোটি, 13 কোটি, 14 কোটি, 15 কোটি, ধরো 15 কোটি হয়ে গেছে, তখন দেখো আবার কি হয়েছে, আমার পার ক্যাপিটা ইনকামটা কমে গেছে। কারণ তখন আমার দেশে ইনকামের তুলনায় আমার কস্টটা বেড়ে গেছে, সরকার কস্ট করতে হচ্ছিল। তো চিত্রটা এটাই নির্দেশ করতেছে যে এই পরিবেশটা, এই জায়গাটা, তোমরা যারা তৃতীয় অধ্যায় ক্লাস করছো প্রথম পত্রে, দেখবো এখানে আমরা কি মার্জিনাল কস্ট হিসাব করছিলাম, এভারেজ কস্ট হিসাব করছিলাম। তো এখানে সেম নির্দেশ করতেছে। এখানে আমার সর্বোচ্চ মানে এই সিচুয়েশনে আমার নির্দেশ করতেছে যে m সমান সমান 0, মানে আমার যে জনসংখ্যাটা দরকার ছিল আমার সেই জনসংখ্যায় আছে, মানে ইমব্যালেন্স নাই, 10ই আছে। তাহলে এটা হচ্ছে আমার অসামঞ্জস্য পরিমাণ 0, মানে এটা আমার হচ্ছে সর্বোচ্চ কাম্য জনসংখ্যা। এখানে কি নির্দেশ করতেছে এই সাইডটা, যে আমার জনসংখ্যা যতটুকু দরকার তার থেকে জনসংখ্যা কম, মানে ঋণাত্মক। আর এই সাইডটা নির্দেশ করতেছে আমার যে জনসংখ্যাটা দরকার ছিল তার থেকে আমার জনসংখ্যার পরিমাণটা অধিক পরিমাণে বেশি। এবার কি চিত্রটা বুঝতে পারছো? এখানে নির্দেশ করতেছে জনসংখ্যার পরিমাণ, কোয়ান্টিটি অফ পপুলেশন, এটা আমরা বলতে পারি পপুলেশন গ্রোথ। ঠিক আছে, পপুলেশন, তো এটা আর কিছুই না, পপুলেশন গ্রোথ এটা আমরা বলতে পারি। ঠিক আছে, জনসংখ্যার কথা বলছে। তো এই চিত্রটা কি বুঝতে পারছো? এটা আসলে এই চিত্র এই জায়গাটা দেওয়া থাকবে না তোমাদের চিত্রে, জাস্ট নর্মালি এতটুকুই দেওয়া থাকবে। ঠিক আছে, আমি জাস্ট এটা তোমাকে বোঝানোর জন্য বললাম যে এখানে আমরা কি হিসাব করতেছি, এখানে আমরা মাথা পিছু আয়টা হিসাব করতেছি। বুঝতে পারছো চিত্রটা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমাদের থিওরিটিক্যাল যে কথাগুলো ছিল সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের আশা করি সমস্যা নেই। তো তোমরা একটু কমেন্ট করো যে যদি বুঝতে পারো, তাহলে আমি মুছে দিচ্ছি জায়গাটা। এখানে আর কিছুই নেই, বুঝতে পারছো কিনা এটা একটু জানাও।
ওকে, বুঝতে পারছো? তাহলে তো হইলই, আমাদের এখানে তোমাদের এই অধ্যায়ে আর কিছু পড়ার নাই। এটুকুই শুধু তোমরা এখন জাস্ট বিবৃতি করে বিবৃতিমূলক দিতে হবে। আর এখানে তত্ত্বের সমালোচনার কথা বলছে, যে এখানে হচ্ছে মানে কি কি সমালোচনা হইতে পারে, সব কিছুরই তো একটা সমালোচনা করার দিক থাকে। কাম্য জনসংখ্যা তত্ত্বের সমস্যাটা কি? এটা একদম যে ত্রুটিমুক্ত তাও না, এটা ত্রুটিমুক্ত না পুরোটা। কাম্য জনসংখ্যা নির্ণয় অসুবিধাজনক। মানে এখন আমার কথা হচ্ছে, আমি যদি জানি যে আমার 10 কোটি, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে আমি একটু আগে বললাম যে তোমার আমাদের জনসংখ্যা হচ্ছে দরকার 10 কোটি। তো আমার কথা হচ্ছে ভাইয়া, কাম্য জনসংখ্যা তত্ত্বে যে আমার এইটাই 10 কোটিটাই আমার কাম্য জনসংখ্যা তত্ত্বের মানে কাম্য জনসংখ্যাটা হবে, মানে কাম্য পরিমাণটা হবে, এটা আমি বুঝলাম কেমনে? এখানে যে আমার সর্বোচ্চ হবে এটা আমি হিসাব করছি কিভাবে? তো এই জিনিসটা একটা সমস্যা। মানে এটা আমিও জানি না, এটা যিনি বের করছেন তিনিও জানেন না, উনি একটা ইমাজিন করে নিছেন, করে এই হিসাব করছে। এরপরে মৌলিক তত্ত্বের অভাব, এই যে মৌলিক কোনো তত্ত্ব নাই, মানে এটা আমি কিভাবে বের করলাম, এই জিনিসটা আমাকে এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নাই। এরপরে বাস্তব অবস্থা বিশ্লেষণে অসমর্থ, মানে বাস্তবে যে এমনটাই হয়ে থাকবে এমন কোনো কথাও নাই। মাথাপিছু আয়ের সঠিক পরিমাপ অসম্ভব। বোঝা গেছে? তত্ত্বটি খাঁটি জড়বাদী, মানে এটা চাইলেও এটাকে আমরা মুভ করতে পারতেছি না, মানে অন্যান্য দিক দিয়ে হিসাব করা যায় না। তো এটাকে জাস্ট ধরা হয় ঠিক আছে, বাট এটারও সমস্যা আছে। অর্থাৎ যে দুইটা তত্ত্ব পড়ছো, ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব, দুইটার মধ্যেই সমস্যা আছে। ঠিক আছে? যেমন ছোটবেলায় আমরা ফিজিক্স কেমিস্ট্রি যখন পড়তাম, যারা সায়েন্সে ছিল তারা পড়তো রাদারফোর্ড বোরের মডেল, তো এগুলো কি শেষে দেখা যায় ওইটাও ভুল। ঠিক আছে? পরে ম্যাক্সেরটা পড়তে হয়, তো এইরকম আর কি বিষয়টা এরকম। তা দিন শেষে এখন তোমরা আবার বলতে পারো ভাইয়া এতক্ষণ তাহলে কি করলাম? তো যেটা পড়ছো এটা থেকেই প্রশ্ন আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম কি কি করতে হবে ভাইয়া, ঘুরে ফিরে সেম কথা। তো এগুলো বলে আমি তোমাদের সময় আর অপচয় করতে চাচ্ছি না। ঠিক আছে? এগুলো পিডিএফটা জাস্ট পড়ে নিবা। তো এখানে জাস্ট তোমাদের যতটুকু দরকার এখানে পড়া সেটা দেখা দিচ্ছি। মানব সম্পদ কাকে বলে? তো মানব সম্পদ কখন হবে? একটি দেশের উৎপাদনশীল দক্ষ শ্রমশক্তি বা জনশক্তিকে মানব সম্পদ বলে। অর্থাৎ যারা উৎপাদন করতেছে, দেশটাকে কিছু দিচ্ছে, ঠিক আছে, প্রোডাক্টিভ। ঠিক আছে? এই তোমার তোমার জন্য এখন আমি আলাদা করে কেমনে এখন 10 চ্যাপ্টার পড়াবো বলো? আমার কি এগুলো হয়েছে? আলাদাভাবে একজনের জন্য পড়ানো পসিবল না, তাই না? আমি এবার দ্বিতীয় পত্র তো পড়াচ্ছি, বাট আমার প্রথম পত্রটা আগে শেষ করতে হবে। মেইন জিনিস প্রথম পত্র, বারবার বলতেছি, কারণ থিওরিটা আগে শেষ করতে হবে। দ্বিতীয় পত্রটা তোমরা এমনি পারবা, দ্বিতীয় পত্রও পড়াবো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের মানব সম্পদের গেল। মানব সম্পদ উন্নয়নের সূচক, ভেরি গুড, মানে ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এমসিকিউর জন্য। এবার তোমাদের এমসিকিউ চলে আসবে, দেখিও। যদি স্যার একটু হার্ড কোয়েশ্চেন করতে চায় তাহলে অবশ্যই এই কোয়েশ্চেনটা তোমাদের দিয়ে দিবে। মানব সম্পদ উন্নয়নের সূচক কয়টি? মানব সম্পদ উন্নয়নের তিনটি মৌলিক সূচক দেওয়া আছে। ঠিক আছে? যদি চেঞ্জ হয় বইয়ে অবশ্যই সেটা লিখবা। আয়ুষ্কাল, শিক্ষার্জন অথবা জ্ঞানার্জন, আর জীবনযাত্রার মান, এই তিনটা দ্বারা আমাদের বোঝা যায় যে এটা আমাদের যে জনসংখ্যাটা আছে এটা কি মানব সম্পদ নাকি মানব সম্পদ নয়। এখন আমি শুধু খালি মানে মানুষের ভোগই করতেছি, মানে আমি খাচ্ছি, বাট আমি প্রডিউস করতেছি না, উৎপাদন করতেছি না, তাতে আমার দেশের কি হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। তো তখন আমি আর কি মানব সম্পদ হব না। ঠিক আছে? এটাই বুঝাচ্ছে। তুমি তোমার নিজের জন্যই ইনকাম করো, বাট সেটাই তোমার কি দেশের জন্য ইনকাম করা হবে। তুমি নিজের জন্য ইনকাম করলে সেটা দেশের জন্য ইনকাম হবে। ঠিক আছে? মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব জাস্ট এগুলো দেওয়া আছে হালকা পাতলা। আত্মকর্মসংস্থানের ধারণা, মানে আত্মকর্মসংস্থান নিজেরাই কিভাবে হবা, নিয়োগকর্তা যিনি নিয়োগ দেন, নিজেই কর্মী মানে যে কাজ করেন, সমিতির সদস্য মানে একটা সদস্যে কাজ করতেছে সে একটা সদস্য, এটা বুঝাইছে। সফল আত্মকর্মীর কেস সমীকরণ, মানে একজন সফল আত্মকর্মী হইতে গেলে আমাদের কি করতে হবে, ইতিবাচক মনোভাব থাকতে হবে। এগুলো একটু তাড়াতাড়ি পড়া দিচ্ছি। ঠিক আছে? ভালো লাগা থাকতে হবে, প্যাশন থাকতে হবে কাজের প্রতি। কঠোর অধ্যবসায়, পারসিভারেন্স, এটা অনেকেই জানো না। অধ্যবসায়ের ইংরেজি শব্দটা হচ্ছে পারসিভারেন্স, PERSEVERANCE, পারসিভারেন্স। লেগে থাকা, পারসিস্টেন্ট, মানে লেগে থাকতে হবে। উদ্দেশ্য, পারপোজ, সঠিক হইতে হবে। ধৈর্য থাকতে হবে, পেশেন্স, মানুষ হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সফল আত্মকর্মীর কেস সমীকরণ। আর যদি উদ্যোক্তা হইতে চাও, মানে নিজেই বিজনেসম্যান হবা, কোনো একটা কাজ করতে শুরু করতে চাচ্ছ, তোমাকে আত্মবিশ্বাসী হইতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মনিবেদন, মানে নিজেকে সেই কাজের প্রতি নিবেদিত করে দিতে হবে। ঠিক আছে? দূরদৃষ্টি, ফিউচার নিয়ে প্ল্যান করতে হবে, যে ভবিষ্যতে আমার কি হইতে পারে। ঠিক আছে? এটা নির্দেশ করতে হবে। তারপরে ক্লাসে ইনফ্লেশন দেখালে ভালো হতো। ওকে, চেষ্টা করব। বাট এইভাবে পড়ানোটা কি ঠিক হচ্ছে তোমাদের? আমি জানি না, আমি বলতে পারতেছি না। হ্যাঁ, বাট চতুর্থ অধ্যায়ের পর সপ্তম অধ্যায় পড়াই আমরা এরকমই করে থাকি, কারণ সপ্তম অধ্যায়টাও আমাদের ইম্পর্টেন্ট অধ্যায়, বোঝানোর অধ্যায়। সো বোঝানোর অধ্যায়গুলো আগে পড়াইতে হয়। আর দ্বিতীয় চ্যাপ্টারটা আগে থেকে বলে দিই অনেক বেশি বোরিং, বাট সমস্যা নেই, আমি পড়াই দিব।
তাহলে ওকে, এরপরে 3 হচ্ছে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় হওয়ার কথা, তখন কি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পড়াবো নাকি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়? যদি হয় তাহলে আমি কালকে সপ্তম অধ্যায় পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? সাহায্য সহজ কর্ম পরিকল্পনা, মানে এই জিনিসগুলো থাকলে তোমাদের তোমরা সফল উদ্যোক্তা হইতে পারবা। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের ক্লাস। এখানে তোমাদের এমসিকিউ জাস্ট বোর্ডের, আমি একটা কথা বলে দেই, কোনো নতুন কিছু সলভ করতে হবে না। আমি যা পড়াইছি এগুলোর সাথে জাস্ট বোর্ড কোয়েশ্চেন, তোমাদের সবার কাছেই টেস্ট পেপার আছে, বোর্ড কোয়েশ্চেনটা এখন পড়ে নাও, কারণ কলেজে বোর্ড কোয়েশ্চেনগুলো থেকেই তোমাদের রিপিট করার চিন্তা ভাবনা করবে। অথবা শোনো, প্রশ্ন কঠিন হয় না, ওই টপিক বেসড হয়, মানে টপিকের ওপর নির্ভর করে হয়। সো টপিকটাকে ক্লিয়ার রাখো। আমি সবসময় চেষ্টা করি থিওরি ক্লিয়ার করার, মানে আমি যদি ওই সম্পর্কে ধারণা রাখি আমি লিখতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, তুমি যেভাবেই কোশ্চেনটা করো না কেন, ঠিক আছে? এটা আমার টার্গেট থাকে। তো এটা হয়েছে। তো আশা করবো আজকে তোমরা ক্লাসে অনেক কম স্টুডেন্ট, অনেকের পরীক্ষা, অনেকের অন্যান্য ক্লাস আছে হয়তোবা, আমি বলতে পারতেছি না সঠিক। তো এরপর দিন যদি বলো তাহলে আমি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে পড়াবো নি ইনশাল্লাহ, ঠিক আছে? দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় তাহলে পড়াবো। সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। সো মুদ্রাস্ফীতি টপিকটা ইম্পর্টেন্ট। আর যারা জানো এই বিষয়ে যে ইরানের সাথে কিন্তু আমেরিকার, মানে ইউএসের সাথে আমেরিকার একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তীব্র, মানে ইরানকে অ্যাটাক করছে। তো ইরানের যে টাকা আছে, মানে ইরানের যে মুদ্রাটা, সেটা হচ্ছে রিয়াল। ইরানেরটা কি বলা হয়? রিয়াল বলা হয়, ঠিক আছে? আর ইউএসের যে কারেন্সি অর্থাৎ টাকা, সেটাকে আমরা ডলার বলি, মানে মুদ্রা, ঠিক আছে? টাকা তো বলা যায় না, ডলার। তো ইউএস ডলার এটা হচ্ছে ওয়ার্ল্ড কারেন্সি, মানে পুরো বিশ্বে চলে এমন একটা জিনিস। তো এটাই বোঝাচ্ছে যে রিয়াল। আর এখন হচ্ছে কি, ইউএস এর কাজ এখন কি জানো? সে পুরো বিশ্বের অর্থনীতি কন্ট্রোল করতে চায়। বাট এইটাকে থামানোর জন্য আমাদের এখানে বলতে পারো রাশিয়া, চীন, তারপরে হচ্ছে ভারত, এই সব দেশগুলোর সাথে এখন বাংলাদেশও যুক্ত হয়েছে। তারাও কি চাচ্ছে? তারাও চাচ্ছে যে না, এই আধিপত্যটাকে কমাইতে হবে, আমেরিকার আধিপত্যটাকে কমাইতে হবে। বাট আমেরিকা এটা কখনোই করতে দিবে না, ঠিক আছে? আমেরিকার সাথে লাগলে পারাটা খুবই মুশকিল, কারণ যেখানে যাদের হাতে অর্থনীতি আছে, যাদের কাছে অর্থনীতি যাদের আছে, তারা যে কোনো জায়গায় যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? তো এনারা অনেক বেশি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তারা 100 বছর আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখছেন যে হ্যাঁ, আমাদের পুরো বিশ্বে যদি কন্ট্রোল নিতে চাই, আমাদের অর্থনীতিকে কন্ট্রোল করতে হবে, প্রথমত অর্থনীতিকে কন্ট্রোল করতে হবে। এই জন্য তারা ডলারকে বিভিন্ন কায়দায় স্বর্ণের মাধ্যমে এক্সচেঞ্জ করছিল, করে তারা হচ্ছে পুরো ওয়ার্ল্ড কারেন্সি বানায় ফেলছে। এখন ইরানের রিয়ালের যে টাকাটা আছে না, আমি যদি এক ব্যাগ ভর্তি টাকা রিয়াল নিয়ে যাই, আমি কোনো কিছু কিনতে পারবো না, কারণ এটা নাকি 15 লক্ষের নিচে নেমে গেছে। 15 লক্ষের নিচে, মানে কালকে পর্যন্ত ছিল, আমি এখন বর্তমানে বলতে পারছি না, আরও কমতে পারে, ঠিক আছে? আজকেই থাকবে, আর কিছু বলতেছি না, ঠিক আছে? না বিটকয়েন না, বিটকয়েন আলাদা হিসাব, বিটকয়েন হিসাবটা অন্য, বিটকয়েন না। তো বিটকয়েন নিয়ে আমাদের পড়তে হবে। বিটকয়েন হচ্ছে সাতোশি নাকামোতো, উনি একজন লোক নাকি একটা কোম্পানি বলা যায় না, তিনি বিটকয়েনটা করছেন, প্রচলন করছেন, ওটাই আমরা পড়বো, সমস্যা নেই। তো 15 লক্ষের নিচে মানে হচ্ছে 15 লক্ষ রিয়াল সমান সমান $1 না। 15 লক্ষ রিয়াল দিয়েও তুমি একটা ডলার কিনতে পারবে না, যেখানে আমরা আমাদের 120 টাকা হলে একটা ডলার কিনতে পারি, ঠিক আছে? তো এটা এতটাই নিচে নামে ফেলছে তাদের অর্থনীতিটাকে পুরা। এই যে ইরানের যে হচ্ছে তোমার আমাদের ক্ষমতায় আছেন আয়াতুল্লাহ খোমেনি, তো এনার বিরুদ্ধে মানে বিদ্রোহ ঘোষণা করার জন্য তারা এইভাবে অর্থনীতিটাকে একদম এখানে ধ্বংস করে দিছে এদের, ঠিক আছে? তো কয়েকদিনের মধ্যে যুদ্ধ লাগতে পারে, নাহলে সরকারের পতন অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে? এটাই তাদের টার্গেট। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই। বাট স্টুডেন্ট যেহেতু কম, আমার পড়ায় আমি তেমন হচ্ছে স্যাটিসফাইড না, সত্য কথা বলতে। কারণ এই কষ্টগুলো, মানে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ কথা, যেগুলো পড়াইলাম খুব, আমি একদম টপিকটা যেখান যেখান থেকে প্রশ্ন আসতে পারে তুমি দেখতে পারো, একটা কোশ্চেন এর বাইরে কোনো জায়গা থেকে দেয় নেই, ঠিক আছে? আর বোর্ড কোশ্চেন দেখবা তো দেয়ই নেই, বোর্ড কোশ্চেন আর কোনো বাইরে থেকে দেওয়ার জায়গায় নেই। তো এই জন্য বলতেছি এগুলো ক্লাসগুলো সবার করা উচিত। যারা ক্লাসটা করো নাই, যারা রেকর্ড করতেছো, পরবর্তীতে যারা করবা, তারা আমার কথাটা শুনে রাখো, সুন্দর মতো পড়ার চেষ্টা করো, আর মানে লাইভ ক্লাস করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে অনেক কিছু তোমরা প্রশ্ন করার সুযোগ থাকে, সেটা আমি তোমাদেরকে সলভ করে দিতে পারবো। বাট রেকর্ড ক্লাস করলে তো সেই সুযোগটা থাকে না। একটা কোশ্চেন রাইজ হইতেই পারে মনের মধ্যে যে এটা কিভাবে হইলো, এটা তো ভাইয়া এইভাবে হওয়ার কথা, অথবা তুমি এটা বলতে পারবে না, ঠিক আছে? তো তোমার সুবিধাতেই বলতেছি। আর পিডিএফ দেখে পড়ার থেকে আমি যেগুলো পড়াইছি সেগুলো পড়বা, যেগুলো পিডিএফ দেখে পড়তে বলছি সেগুলো একটু পিডিএফ দেখে পড়ে নেবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।